হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা পর্ষদ টেস্ট পেপার আলোচনা করব। তো প্রথম ক্লাস মানে আমাদের যে পেজ 1 পর্ষদ টেস্ট পেপার ইতিমধ্যে প্রত্যেকটা স্কুলে চলে গিয়েছে। তো যারা পাওনি হয়তো দু একদিনের মধ্যে তোমরাও পেয়ে যাবে। তো আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে পেজ নম্বর 1টা কিন্তু আমরা সলিউশন করে দিয়েছি। আজকের ক্লাসে আমরা কিন্তু পরবর্তী দুটো পেজ মানে পেজ নম্বর 3 এবং 6 এই দুটো পেজের সমাধান করব আজকের ভিডিওতে। আমি যখন এই ভিডিওটা পোস্ট করি আমাকে অনেকেই বলেছিল যে একসাথে অনেকগুলো পেজের সমাধান করিয়ে দিন, তাহলে আমাদের সুবিধে হয়। তো যেহেতু আমরা এই পর্ষদ টেস্ট পেপারে আমাদের যে দুয়ের দাগের যে এসএ কিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলোরও সমাধান করছি, তো ভিডিওটা স্বাভাবিকভাবে অনেকটা বড় হয়ে যাবে। সেজন্য আমি একসাথে অনেকগুলো সেট আলোচনা না করলেও আজকের ভিডিওতে আমরা কিন্তু দুটো সেট আলোচনা করব, 3 এবং 6 এই দুটো স্কুল আলোচনা করব। সেম একইভাবে আমরা যেমন এমসিকিউ আলোচনা করব, আমরা ভিএসএ কিউ আলোচনা করব এবং আমরা বঙ্গানুবাদও করব। ঠিক আছে, মানে যতগুলো আমাদের শর্ট টাইপের পোর্শন রয়েছে বাংলায় প্রত্যেকটা জায়গায় আমরা আলোচনা করব। যদিও এমসিকিউ এর উত্তর তোমাদের বইয়ে দেওয়া রয়েছে, কিন্তু তাও আমি আলোচনা করে দেবো, কারণ বেশ কিছু প্রশ্নের উত্তর কিন্তু এই বইয়ে ভুল দেওয়া রয়েছে। তো সেটার জন্য আমি এটা আলোচনা করে দেবো। শুধু সেটাই একটা কারণ নয়, আরেকটা কারণ রয়েছে। আমি চাই যে ব্যাকরণে যে 8টা নাম্বার রয়েছে আমাদের এই আমাদের পরীক্ষাতে, তো এই 8 নাম্বারের কারোর যেন না কোনো একটা নাম্বার ভুল হয়। আমরা সমস্ত পোর্শন যদি ভালো করে প্র্যাকটিস করে যাই তাহলে কিন্তু আমরা অনেক ব্যাকরণে অনেক প্রশ্ন কিন্তু কমন পাবো। সেজন্যই আমি বুঝিয়ে বুঝিয়ে যেমন তোমরা চাও সেই ভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা জায়গা আলোচনা করব। তো চলো শুরু করে দিই। তাহলে আজকের ভিডিওতে আমরা দুটো সেট আলোচনা করব, 3 এবং 6। তো প্রথম চলে আসছে আমাদের প্রথম যে 3 নম্বর, এটা রয়েছে আমাদের পেজ 3। এটা হচ্ছে আমাদের পেজ 3। এখানে দেখো আমাদের এমসিকিউ কত রয়েছে, 17 মার্কসের রয়েছে। তো চলে আসো প্রথম প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন বলেছে, অমৃতের মতো ছেলে পেলে আমিও 21 জনকে পালন করতে রাজি আছি। এই কথাটা কে বলেছিল? এটা বলেছিল ইসাবের বাবা। মানে এক্ষেত্রে আচ্ছা, ইসাবের বাবা অপশন নেই, এখানে রয়েছে হাসান ভাই। ইসাবের বাবাকে এই বাহালি বৌদি কিন্তু হাসান ভাই বলতো। ঠিক আছে, তো এটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, তপন যে বিষয়টি নিয়ে গল্প লিখেছিল সেটা কি ছিল? ভর্তির, মানে তার যখন স্কুলে ভর্তি হয়েছিল সেই দিনের অভিজ্ঞতা, সেই দিনের অভিজ্ঞতা এবং অনুভূতি ছিল তার গল্পের বিষয়বস্তু। পরের প্রশ্ন দেখো, 3-এর প্রশ্ন, গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাঁসের পিছনে ছোটাছুটি করে অপব্যয় করলো। তো বুনো হাঁস কারা? বুনোহাস হচ্ছে এখানে বিদ্রোহী, যারা বিদ্রোহী তাদের হচ্ছে মানে যারা রাজ বিদ্রোহী। সব্যসাচী মল্লিক আমরা পথের দাবি গল্পে উল্লেখ পেয়েছি। তো এক্ষেত্রে কিন্তু অপশন হবে অপশন নাম্বার খ। পরের প্রশ্ন দেখো, অম্বুরাশি সুতা বলে সম্বোধন হয়েছিল কাকে? অম্বুরাশি সুতা বলে সম্বোধন করা হয়েছিল দেবী লক্ষ্মীকে। ভালো করে মনে রাখবে, অম্বুরাশি সুতা হচ্ছে দেবী লক্ষ্মী, আর হৈমবতী সুতো হচ্ছে আমাদের তারকাসুরকে বধ করেছিল। এই দুটো জায়গা কিন্তু তোমরা গুলিয়ে ফেলো না। চলো, ডুবেছিল ধ্যানে, কতদিন ডুবেছিল? 1000 বছর। নেক্সট, কবি হাতে হাতে হাত রাখতে চাইছেন কেন? তো বন্ধুত্ব গড়ে উঠবে বলে না, হাত শক্ত হবে বলে না, যদি হারিয়ে যায় সে কারণে। আচ্ছা, এটা যাতে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব, মানে যে বিপন্ন পরিস্থিতিগুলো আসবে, বিপন্নতায় যে পরিস্থিতিগুলো আসবে সেই প্রতিকূল পরিস্থিতিতে যদি সংঘবদ্ধ বা এই হাতে হাত রেখে মানুষজন থাকে তাহলে কিন্তু আমরা সেটাকে জয় করতে পারবো, মানে সেই অসম্ভবকে আমরা সম্ভব করে তুলতে পারবো। সেই জন্যই তো এটা হবে আমার কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 7-এর প্রশ্ন বলেছে, কালক্রমে এদেশে বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুশব্দ হবে যদি বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটে। যদি বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটে, মানে অপশন নাম্বার ঘ হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের প্রশ্ন দেখো, 8-এর প্রশ্ন। 8-এর প্রশ্ন বলছে, লুইস অ্যাডসন ওয়াটারম্যান নামটি যার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে ফাউন্টেন পেন। ফাউন্টেন পেন। নেক্সট, অনেকদিন ধরে টাইপরাইটারে লিখে গেছেন কে? একমাত্র অন্নদা শঙ্কর রায়, মানে অপশন নাম্বার ঘ হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন আমাদের 10-এর দাগ থেকে গ্রামারের প্রশ্ন এগুলো রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, অনুসর্গের উদাহরণ। বাবা, অনুসর্গের উদাহরণ কি? হইতে, থেকে, চেয়ে, জন্য, নিমিত্ত, দ্বারা, দিয়া, কর্তৃক, বিনা, ব্যতীত ইত্যাদি। তো এইগুলো হচ্ছে আমার অনুসর্গ। আমি এতগুলো বললাম, তার মধ্যে দেখো অপশন পড়ে গেছে যে জন্য, এটা হয়ে যাচ্ছে আমার নিমিত্ত। বাকিগুলো কি রয়েছে? বাকি যেগুলো রয়েছে দেখো, এই যে গাছ, এটা একটা নির্দেশক, গাছা। এটা টি, এটা একটা নির্দেশক, এবং খানা, এটাও কিন্তু একটা আমাদের নির্দেশক। এগুলো নির্দেশক, এটা কিন্তু হচ্ছে আমার অনুসর্গ। চলে আসো পরের প্রশ্ন দেখো, দ্বন্দ্ব সমাসের কি?
আচ্ছা, দ্বন্দ্ব সমাসে কি বলেছে দেখি। দ্বন্দ্ব সমাসের অর্থ প্রাধান্য পায়, অবভিয়াসলি উভয় পদে, দুটো পদের অর্থই প্রাধান্য পায়। যেমন আমি যদি বলি বাবা ও মা, বাবা মা, তো এক্ষেত্রে কিন্তু দুটো পদের অর্থই প্রাধান্য পেয়েছে। তো এটা হয়ে যাচ্ছে আমার দ্বন্দ্ব সমাসের একটা উদাহরণ আমি দিয়ে বোঝালাম। তো এক্ষেত্রে উভয় পদের অর্থই প্রধান। কিন্তু এই টাইপের মানে এই যে প্রশ্ন দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে, এই পোর্শনটা থেকে কিন্তু একটা প্রশ্ন আসবেই পরীক্ষায়। প্রত্যেক বছর তুমি যদি বিগত প্রশ্নগুলো দেখো না, বিগত বছরের প্রশ্নগুলো তুমি দেখতে পাবে যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু, প্রত্যেকটা না মানে ওখান থেকে কিন্তু একটা দুটো প্রশ্ন কিন্তু থাকেই। তো এই জায়গায় এগুলো মনে রাখতে হবে, তোমাকে মুখস্থ করতে হবে না, তুমি যদি একটা ছড়া মুখস্থ করো এগুলো মনে রয়ে যাবে। তার জন্য আমার যে ক্লাস করানো রয়েছে সমাসের ক্লাস, তুমি অবশ্যই সেই ক্লাসটা দেখে নিও। তোমাকে আর এগুলোর জন্য আলাদাভাবে মুখস্থ করতে হবে না, তুমি অটোমেটিক মনে রাখতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট। ফেলাইয়া কনক বলয় দূরে, এখানে নিম্নরেখ পদটি মানে কনক বলয়। বাবা কনক মানে কি? কনক মানে সোনা, বলয় মানে কি? বালা। তো বালাটা কিসের? সোনা, মানে সোনা দ্বারা নির্মিত। তাহলে সোনা নির্মিত বলে আবার কনক নির্মিত বলয়, তাহলে কনক নির্মিত বলয়। তো এটা হয়ে যাচ্ছে আমার মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তো অপশন নাম্বার ঘ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, বাংলা ব্যাকরণে অকারকের সংখ্যা বা অকারক কটা রয়েছে বাংলা ব্যাকরণে? দুটো, একটা সম্বন্ধ পদ আর একটা সম্বোধন পদ। তো কটা হচ্ছে আমার? দুটো, মানে অপশন নাম্বার খ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। কর্তার উল্লেখ থাকে না, কর্ম করতে পারছে, এখানে কর্মই কি হয়? কর্তারূপে প্রতীয়মান হয়। নেক্সট প্রশ্ন দেখো, কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। বাক্যটা কোন জাতীয় বাক্য? গঠনগত দিক থেকে এটা কোন জাতীয় বাক্য? ভালো করে দেখো, কিন্তু রয়েছে, ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। তাহলে এটাকে আমি বলতে পারি জটিল বাক্য। এই যে দেখো, যে কত বড় ভ্রম তাহা, একটা সাপেক্ষ পদ ব্যবহার করা হয়েছে। তো এটা আমরা কাকে ব্যবহার করি? জটিল বাক্যে ব্যবহার করি, তাই তো। তো এটা হয়ে যাচ্ছে আমার জটিল বাক্য হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, আমার খাওয়া হয়েছে, এই বাক্যটিকে কর্তৃবাচ্যের রূপ কি হবে? আমি খেয়েছি। আমার খাওয়া হয়েছে এটা রয়েছে আমার ভাব বাচ্চে, তো আমি খেয়েছি মানে অপশন নাম্বার তোমার হচ্ছে গ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, অনেকেই বলবে যে আমি খাচ্ছি না, এটা টেন্সটা একটু ভালো করে দেখবে। এই যে কালটা রয়েছে আমার খাওয়া হয়েছে, মানে তোমার খাওয়া হয়ে গিয়েছে এটা বলতে চাই, সেই জন্য তুমি এখানে বলবে আমি খেয়েছি। ভুল করেও যদি খাচ্ছি দাগ দিয়ে দাও তাহলে কিন্তু তোমার ভুল হবে উত্তরটা। ঠিক আছে, চলো নেক্সট। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটা কি জাতীয় বাক্য? এটা হয়ে যাচ্ছে আমাদের অনুজ্ঞাসূচক বাক্য। বলছে আমার এই খারাপ সময়, আমার এই বাংলার যখন দুর্দিন নেমে এসেছে তখন আপনি আমাকে ত্যাগ করবেন না। তো এটা একটা অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলা হয়? যে বাক্যে আমরা আদেশ, নির্দেশ, অনুরোধ, হ্যাঁ এই জিনিসগুলো প্রকাশ করি তাকে আমরা বলি অনুজ্ঞাসূচক বাক্য। চলো, এই গেল আমাদের এমসিকিউ। এরপর আমাদের দুইয়ের দাগে কি রয়েছে? আমাদের দুইয়ের দাগে রয়েছে আমাদের যে এসএ কিউ, মানে এখানে এখানে প্রশ্নগুলো কিন্তু আমাদের গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে 5টা প্রশ্ন দেওয়া রয়েছে, 4টে প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদে, কেন? নদীর যে উন্মত্ত জলরাশি, সেই জলরাশি বোধহয় তার ব্রিজকে ভেঙে দিতে পারে। এই যে দেখো বীজ পর্যন্ত উঠে এসেছে, সেটা দেখেই নদের চাঁদের ভয় হয়েছিল। নেক্সট, অমৃত ফতোয়া জারি করে দিল, সে কি ফতোয়া জারি করেছিল? সে এটাই বলেছিল যদি ইসাবের মতো জামা না পায় তাহলে সে স্কুলে যাবে না। ঠিক আছে, দেখে নাও, এই যে এখানে লেখা রয়েছে। পরের প্রশ্ন দেখো, আর যাই হোক যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, খুব ইম্পর্টেন্ট লাইন এটা। কার খোঁজ করা হচ্ছিল এখানে? এখানে রাজ বিদ্রোহী সব্যসাচী মল্লিকের কথা বলা হয়েছিল। নেক্সট, পরের প্রশ্ন দেখো, আপনি কি ভগবানের চেয়েও বড়? এখানে বক্তা কাকে কথা বলেছেন? এখানে বক্তাকে, বক্তা হচ্ছিল বিরাগীর ছদ্মবেশে থাকা হরিদা। কাকে বলেছিল? জগদীশ বাবুকে বলেছিল। কেন? কারণ তিনি সিঁড়ির ওপর থেকে দাঁড়িয়েই বিরাগীকে অভ্যর্থনা জানাচ্ছেন, সেজন্যই তাকে এই উক্তিটি বলেছিল হরিদা। বিরাগীর ছদ্মবেশে থাকা হরিদা বলেছিল যে আপনি কি ভগবানের চেয়েও বড়। তাহলে এখানে কাকে বলেছিল? জগদীশ বাবুকে। নেক্সট, পরের প্রশ্ন দেখো, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, বক্তা কোন দিনটি সবচেয়ে দুঃখের? সন্ধ্যাতারা পত্রিকায় তার ছোট মেসো এবং ছোট মাসি যখন সন্ধ্যাতারা পত্রিকা তার তপনের লেখা গল্প প্রকাশিত করে নিয়ে এসেছিল, তাদের বাড়িতে এসেছিল, সেই দিনটা ছিল তপনের কাছে সবচেয়ে জীবনের দুঃখের দিন। এই ছিল আমাদের দুইয়ের দাগের যে একের প্রশ্নগুলো গল্প থেকে। এরপর দুইয়ের দাগের দুইয়ের প্রথম প্রশ্ন দেখো কবিতা থেকে। এই প্রশ্নগুলো কিন্তু আমাদের কবিতা থেকে, এক্ষেত্রে 4টি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে লিখতে হবে। প্রথম প্রশ্ন, সে জানতো না, সে কি জানতো না? প্রথমে আসি সে কে। সে হচ্ছে সে অপেক্ষারত মেয়েটি যাকে কিনা কথক দরজায় দাঁড় করিয়ে রেখে চলে গিয়েছিলেন।
সে কি জানতো না, সে এটা জানতো না যে কথক আর কখনো ফিরে আসবে না। তো এটা হচ্ছে আমার সঠিক উত্তর। দেখো এই যে অপেক্ষারত মেয়েটি জানতো না কথক আর কখনো ফিরে আসবে না। পরের প্রশ্ন দেখো, হাসিরা উত্তরিলা মেঘনাদ, মেঘনাদের উত্তর কি ছিল? এখানে মেঘনাদের উত্তর মানে এখানে প্রশ্ন, এই যে লাইনটা তুলেছে হাসি উত্তরিলা মেঘনাদ, এটা কখন বলো তো? যখন প্রমীলাকে ছেড়ে মেঘনাদ যখন তার স্বর্ণলঙ্কায় যাচ্ছিল, তার বীরবাহু হত্যার যে তোমার কি বলবো, তাদের বিরুদ্ধে যখন যুদ্ধ করতে যাচ্ছিল, ঠিক সেই সময়ে সে মেঘনাদ হেসে উত্তর দিয়েছিল কাকে? তার স্ত্রীকে, প্রমীলাকে। সে কি বলেছিল? সে বলেছিল ভালোবাসা যে দৃঢ় বন্ধনে তাকে আবদ্ধ করেছে, কে? প্রমীলা, তার স্ত্রী প্রমীলা। তো সেই বন্ধন কিন্তু ছিন্ন করার সাধ্য কারণ নেই, এজন্যই সে হেসে এই উত্তরটাই কিন্তু দিয়েছিল। নেক্সট, হ্যাঁ এক্ষেত্রে একটা বলে রাখি, এই যে তোমাদের এই যে গল্প কবিতার লাইনগুলো রয়েছে, অনেকেই আমাকে কমেন্ট করে বলো যে এই যে এসএকিউ প্রশ্নগুলো রয়েছে, এক্ষেত্রে কি আমাদের গল্পের নাম বা কবিতার নাম বা লেখকের নাম এগুলো কি লেখা প্রয়োজন? প্রথমেই বলে রাখি, দেখো তোমরা একটু যদি নোটিশটা ভালো করে দেখো, এই যে বলেছে কম বেশি 20টা শব্দের মধ্যে প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমাকে এই যে ডেসক্রিপটিভ টাইপের একটু একটু প্রশ্ন রয়েছে যে কেন, কি জারি করলো, এগুলো নিশ্চয়ই তোমার একটা শব্দ বা দুটো শব্দে উত্তরটা হয়ে যাবে না। তোমাকে একটা মানে কিছু শব্দ যোগ করে তোমাকে সেটার যে প্রশ্নের উত্তরটা তোমাকে দিতে হবে। তো সেক্ষেত্রে তুমি যদি এই উত্তরটার আগে যদি তোমার গল্পের নাম বা লেখকের নাম ইত্যাদি যোগ করো, তাহলে সেন্টেন্সটা কিন্তু অবশ্যই তোমাদের 20টা শব্দের বেশি হয়ে যাবে, তাই তো? তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, যে ক্ষেত্রে এই ধরনের দেখো এই যে একটু বড় বড় টাইপের প্রশ্নগুলো রয়েছে না, এগুলোর ক্ষেত্রে তোমার লেখার দরকার নেই। যেমন এই যে এখানে বলেছে কার খোঁজ করা হয়েছিল, আমি লিখেছি রাজবিদ্রোহী সব্যসাচীর মল্লিকের খোঁজ করা হচ্ছিল। তুমি এই প্রশ্নের উত্তরটা দেখো যথেষ্ট ছোট হয়েছে। এক্ষেত্রে কিন্তু তুমি তোমার গল্পের নাম, কবিতার নাম, সে যেটাই হোক না কেন, তুমি সেটাকে যোগ করতে পারো। তুমি লিখতে পারো যে পথের দাবি গল্পাংশে, এখানে পথের দাবি গল্পাংশে রাজবিদ্রোহী সব্যসাচী মল্লিকের খোঁজ করা হয়েছিল, তাহলে হবে। তোমাকে একটু বিবেচনা করে এই জায়গাটায় লিখতে হবে যে সব ক্ষেত্রে ওই গল্পের নাম বা কবিতার নাম লেখার প্রয়োজন নেই। যেগুলোর উত্তর একটু ছোট আসবে সেক্ষেত্রে তোমরা গল্পের নাম বা কবিতার নাম রেখে দিতে পারো। এটা আমাকে অনেকেই কমেন্ট করে বলো, আমি ওই জন্য আজকে বলে দিলাম, আজকে আমার মনে পড়ে গেল কথাটা। চলে আসো নেক্সট প্রশ্ন। তোমার চেতনাতীত মনে, চেতনাতীত মনে কি করেছিল? সে চেতনাতীত মনে যে প্রকৃতির যে রহস্য সেটাকে খুঁজছিল, পাশাপাশি মন্ত্র মন্ত্র জাগাচ্ছিল। ঠিক আছে, মন্ত্র, জাদু মন্ত্র জেগে উঠেছিল চেতনাতীত মনে। পরের প্রশ্ন দেখো, আসছে এবার অনাগত, অনাগত শব্দের অর্থ কি? অনাগত শব্দের অর্থ হচ্ছে যে আগে কখনো আসেনি, যে আগে কখনো আসেনি। তাহলে অনাগত শব্দের অর্থ হলো যা আগে কখনো আসেনি। নেক্সট, আঁকড়ে ধরে সে খড়কুটো, সে খড়কুটো বলতে কি বোঝানো হয়েছে? খড়কুটো বলতে এখানে সে একটা দুটো গানকে বোঝানো হয়েছে যেগুলোকে আঁকড়ে ধরে বাঁচা যায়। এই যে একটা দুটো গানকে কবি কিন্তু বুঝিয়েছেন। নেক্সট আসো, পরের প্রশ্ন আমাদের 2-3। এক্ষেত্রে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের যে দুটো প্রবন্ধ রয়েছে, হারিয়ে যাওয়া কালিকলম ও বাংলা ভাষা বিজ্ঞান, এই দুটো অংশ থেকে নেওয়া। প্রথম প্রশ্ন দেখো, এটা আমাদের হয়ে গেছে, বাংলা একটা কথা চালু ছিল, কথাটি কি ইতিমধ্যে করে দিয়েছি, তোমরা দেখে নিও। সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে, সেগুলো কি? সেগুলো ছিল লেখকেরা শৈশবে যে ব্যবহার করত, তার মধ্যে কলাপাতা এবং বাঁশের কঞ্চি, এগুলোকে বান্ডিল করে স্কুলে নিয়ে যেতেন। এখানে সেগুলো বলতে এগুলোর কথাই বলা হয়েছে। নেক্সট, কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতিতে কারা ছিলেন? ছিলেন একজন সংস্কৃত পণ্ডিতজ্ঞ, ভাষাতজ্ঞ এবং বিজ্ঞানের অধ্যাপক। নেক্সট প্রশ্ন দেখো, বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো, এখানে কি থাকার কথা বলা হয়েছে? অলংকারের প্রয়োগ। বৈজ্ঞানিক সাহিত্যে অলংকারের প্রয়োগ যতই কম থাকবে ততই ভালো। ঠিক আছে, চলো নেক্সট। এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি 3টে প্রশ্নের উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন রয়েছে আমাদের গ্রামার 2-4, এক্ষেত্রে আমাদের 8টা প্রশ্নের উত্তর কিন্তু করতে হবে। প্রথম প্রশ্ন দেখো, বলছে একটি যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও। যোগ্যতাহীন বাক্য কোনগুলো? সাধারণ কথায় যেগুলো অবাস্তব কথা। যেমন আমি যদি বলি হাঁস আকাশে চড়ে, এটা কিন্তু আমাদের যোগ্যতাহীন বাক্য, যেটা কখনোই সম্ভব নয়। আরো যদি বলি উদাহরণ, ধরো বললাম যে সূর্য পশ্চিম দিকে উদিত হয়, সূর্য কি কখনো পশ্চিম দিকে উদিত হয়? হয় না। তো এটা হচ্ছে আমার যোগ্যতাহীন বাক্য। আমি আর লিখলাম না, এই প্রশ্নের উত্তরটা বলে দিলাম। চলো নেক্সট, তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। বহুবার পড়িয়েছি, বহুবার।
আশা করছি আর এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে না, তোমরাই লিখে নিতে পারবে। চলো নেক্সট, মেধাবী ছাত্র সৌভিক অঙ্কটি করতে পারবে, এই বাক্যে বিশেষ্য খণ্ড চিহ্নিত করতে বলেছে। ভালো করে দেখো, মেধাবী ছাত্র সৌভিক অঙ্কটি করতে পারবে, এখানে বিশেষ্য খণ্ড কোনটা? বিশেষ্য খণ্ড হচ্ছে মেধাবী ছাত্র সৌভিক। নেক্সট, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, এখানে এটা কারক বিভক্তি করতে হবে, কার তলায় দাগ রয়েছে? বৃষ্টিতে, মানে বৃষ্টির দ্বারা তার পায়ের দাগ কিন্তু ধুয়ে গেল, তো বৃষ্টিতে, বৃষ্টির দ্বারা, তো আমি এখানে মানে একটা বৃষ্টিকে মাধ্যম করে নিচ্ছি, তাই না? তো এটা হয়ে যাচ্ছে আমাদের করণ কারক, করণ কারকে তে বিভক্তি, এটা আমি এখানে লিখলাম করণ কারকে, করণ কারকে তে বিভক্তি, ঠিক আছে, তে বিভক্তি। নেক্সট, ইসাবের আছে শুধু তার বাবা, এটাকে না বাচক বাক্যে পরিণত করতে হবে, তাহলে ইসাবের আছে শুধু বাবা, এটাকে নেগেটিভ বাক্যে পরিণত করতে হবে, তাহলে আমি কি লিখবো? তাহলে ইসাবের বাবা ছাড়া আর কেউ নেই, তাহলে আমি এটা লিখতে পারি ইসাবের বাবা ছাড়া আর কেউ নেই, ইসাবের বাবা ছাড়া আর কেউ নেই, আর কেউ নেই। চলো নেক্সট প্রশ্ন দেখো, বলছে কোন বাচ্চে কর্মকর্তা রূপে কাজ করে, এটা বহুবার পড়িয়েছি, কর্ম কর্তৃবাচ্য, এটা হচ্ছে আমার কর্ম কর্তৃবাচ্য, এটাকে আর পড়াতে হয় না, এটা তোমাদের মুখস্থ হয়ে গেছে। তারপরে দেখো, ব্যতিহার কর্তা কাকে বলে, ব্যতিহার কর্তা কাকে বলে? যে কর্তৃকারকে দুটো কর্তা থাকবে, এদের মধ্যে কি হবে? পারস্পরিক বিরোধ বোঝাবে বা প্রতিযোগিতা বোঝাবে, সেটাকে আমরা বলবো ব্যতিহার কর্তা। আমি যদি একটা উদাহরণ দিই, ধরো বললাম রাজায় রাজায় যুদ্ধ হয়, রাজায় 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 যুদ্ধ হয়, এক্ষেত্রে কিন্তু এই রাজায় রাজায় আমার হয়ে যাচ্ছে ব্যতিহার কর্তা, এটা হয়ে যাচ্ছে আমার ব্যতিহার কর্তা। আশা করছি সংজ্ঞাটা তোমরা বলে দিয়েছি, লিখে নিও। নেক্সট দেখো, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, এটাকে ভাববাচ্যে পরিণত করতে হবে, তাদের আর স্বপ্ন দেখা হলো না, এটাকে ভাববাচ্যে করলে কি হবে? তাদের আর স্বপ্ন দেখা হলো না। চলো নেক্সট, শর্ত সাপেক্ষ বাক্যের অপর নাম কি? শর্ত সাপেক্ষ বাক্যের অপর নাম হচ্ছে জটিল বাক্য, জটিল বাক্য, জটিল বাক্য। পরের প্রশ্ন দেখো, হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না, এটাকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করলে কি হবে? হিংসা মহৎ কার্য সাধন করে না, হিংসা মহৎ কার্য সাধন করে না, ঠিক আছে, এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। চলো, এটা ছিল আমাদের ফার্স্ট যেটা, তার সমাধান। এরপরে আসবো আমাদের যে 9-এর দাগের যে বঙ্গানুবাদ রয়েছে, বাংলায় অনুবাদ, এটাতে কিন্তু তোমাদের নাম্বার থাকে 4 নাম্বার, ঠিক আছে, এটাতে কিন্তু 4 নাম্বার থাকে, তো এটাও আমি লিখে দিয়েছি, এখানে একটা স্টোরি বেস টাইপের বঙ্গানুবাদ দিয়েছে, তোমরা লিখে নিও, আমি আর এটা পড়ছি না, ঠিক আছে, তোমরা দেখে নিও এটা। চলো নেক্সট চলে আসছি আমরা পরবর্তী পেজ, এটার পেজ নম্বর হচ্ছে 6, এটার হচ্ছে পেজ নম্বর 6। প্রথম প্রশ্ন দেখো এমসিকিউ এর, অমৃত ও ইসাব দুজনের বাবা পেশায় কি ছিলেন? দুজনের বাবাই ছিলেন পেশায় চাষি, তো চাষি হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, হরিদার ঘরে সকাল সন্ধ্যা আড্ডা দিত কতজন? 4 জন, 4 জন। নেক্সট, বউকে চিঠি লিখতে নদের চাঁদের সময় লেগেছিল কতদিন? 5 পৃষ্ঠা ব্যাপী চিঠি লিখেছিল, কতদিন ধরে? 2 দিন ধরে, 2 দিন ধরে। যদি জিজ্ঞাসা করতো যে চিঠিপত্রের যে সংখ্যা মানে কত পৃষ্ঠা, তাহলে হতো 5, কিন্তু এখানে তোমাকে জানতে চেয়েছে কতদিন সময় লেগেছিল, 2 দিন, ঠিক আছে, 2 দিন। বৃষ্টিতে ধুয়ে দিল কবির পায়ের দাগ, তো অপশন নাম্বার ঘ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নিভৃত অবকাশে আফ্রিকা সংগ্রহ করছিল দুর্গমের রহস্য। নেক্সট, হৈমবতী সুতা বধ করেছিল, একটু আগে এই প্রশ্নটা বলে দিলাম, তারকাসুরকে বধ করেছিল। পরে চলে আসছি পরের প্রশ্ন, অনেকদিন ধরে টাইপরাইটারে লিখে গেছেন একমাত্র অন্নদা শঙ্কর রায়, এটা বহুবার এসেছে প্রশ্নটা। লেখক ছেলেবেলায় যে জ্যামিতির বই পড়তেন সেটা হচ্ছে ব্রহ্মমোহন মল্লিকের বই পড়তেন। অরণ্যে রোদন বললে ব্যঞ্জনার অর্থ হয় নিষ্ফল ক্ষেত, নিষ্ফল ক্ষেত, এটা বাংলা ভাষা বিজ্ঞান থেকে নেওয়া হয়েছে কিন্তু, ঠিক আছে, অনেকে হয়তো বুঝতে পারবে না। তারপরে দেখো, আনন্দে তার বুক ভরে গেল, এটাকে কি বলছে? নিম্নরেখ পদটির কোন কারণ? আনন্দে তার বুক ভরে গিয়েছিল, মানে আনন্দের কারণে,
আনন্দের কারণে তার বুক ভরে গিয়েছিল, তাহলে এটা আমার একটা কারণ বোঝাচ্ছে। তো প্রথমত এটা তো আমার করণ কারক তো বটেই, কিন্তু করণ কারকের এখানে আমার জানতে চাই যে কোন শ্রেণী। এটা হয়ে যাচ্ছে আমাদের হেতু, হেতু মানে হচ্ছে কারণ। ঠিক আছে, যদি আমি বলি যে লোকটি ভয়ে পালালো, ভয়ে হয়ে যাচ্ছে আমার কিন্তু হেতুবাচক একটা করণ কারক। বোঝা গেল? তার মানে যে ভয় পেল, সে ভয়ের কারণে পালিয়ে গেল। বোঝা গেল? লক্ষণাত্মক হবে না, কারণ এখানে কোনো লক্ষণ বোঝাচ্ছে না। যদি আমি বলতাম শিকারি বিড়াল গোফে চেনা যায়, কিংবা ধরো বলতাম যে কলমে কায়স্থ চিনি, ঠিক আছে, এগুলো হলে আমার তখন হয়ে যেত লক্ষণাত্মককরণ। নেক্সট আমাদের উপায়ত্তকরণ রয়েছে, উপায়ত্তকরণ হবে না। উপায়ত্তকরণ কিরকম বলতো, সে বুদ্ধি দিয়ে জিতলো, মানে যে কোনো সময় আমরা যখন কৌশল অবলম্বন করি তখন হয়ে যাবে আমার উপায়ত্তকরণ। যখন কোনো কৌশল অবলম্বন করব, যেই কৌশলগুলো যে অবলম্বন করব সেগুলোর মাধ্যমে কিন্তু কোনো ইন্দ্রিয় গ্রাহ্য যেগুলো, তার উল্লেখ থাকবে না, তার স্পর্শও থাকবে না, তখন সেটাকে আমরা বলি উপায়ত্তকরণ। তারপরে দেখো যন্ত্রাত্মককরণ রয়েছে, যন্ত্রাত্মককরণ তো হবেই না এক্ষেত্রে। আমি যদি বলি যে সে ছুরি দিয়ে হাত কাটলো, সে কোদাল দিয়ে মাটি কাটে, এগুলো কিন্তু সমস্তটাই চলে যাচ্ছে আমাদের যন্ত্রাত্মককরণে। তো এক্ষেত্রে আমার উত্তর আসছে হেতুময় করণ। চলো নেক্সট, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, এখানে গর্বে কি, গর্বের কারণে, তো এটা হয়ে যাচ্ছে আমার করণ কারণ। নেক্সট, ব্যাস বাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন পড়ে, ব্যাস বাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন পড়ে নিত্য সমাস। কারণ কি, নিত্য সমাসে কোনো ব্যাস প্রথাগত নিয়মে কিন্তু ব্যাস বাক্য হয় না, এজন্য ব্যাস বাক্য করতে গেলে অন্য পদের প্রয়োজন পড়ে, এটা হয়ে যাচ্ছে আমার নিত্য সমাস। নেক্সট, পঞ্চদশ সমস্ত পদটি সমাসের নাম, পঞ্চ অধিক দশ এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস, এটা হয়ে যাচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তারপরে দেখো বাক্যের উদ্দেশ্য সবসময় কি হয়, কর্তা হয়, বাক্যের উদ্দেশ্য কিন্তু কর্তা। নেক্সট, শীঘ্রই কর নয়তো কেউ দেখে ফেলবে, তো এই গঠন অনুসারে বাক্যটি কি জাতীয়, দেখো তো শীঘ্রই কর কমা বলছে নয়তো, এটা একটা সংযোজক অব্যয়, তাহলে সংযোজক অব্যয় আমরা কোন সময় ব্যবহার করি, কোন বাক্যে ব্যবহার করি, যৌগিক বাক্যে, তো এটা হয়ে যাচ্ছে আবার যৌগিক বাক্য, মানে অপশন নাম্বার গ। কর্মকর্তার ভূমিকা পালন করে, এই প্রশ্নটা যে কেন দেয় এতবার। তারপরে দেখো এই সমস্তই তার জানা, এ সমস্তই সে জানে, বলছে এ সমস্তই তার জানা, এখন বলছে সে জানে, তাহলে এটা রয়েছে আমার কর্তৃবাচ্য, কোথা থেকে এলো, তার জানা, এখানে তো এটা দ্বারা দিয়া কর্তৃক নেই, তাহলে এটা আমার ভাববাচ্যে রয়েছে, তাহলে ভাববাচ্য থেকে আমার কর্তৃবাচ্যে এসেছে, ভাব থেকে কর্তৃ, মানে অপশন নাম্বার ঘ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট যাব আমি দুয়ের দাগে, দুয়ের দাগে কিন্তু আমাদের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কোথা থেকে রয়েছে, গল্প থেকে। চলো 20টা শব্দের মধ্যে করতে হবে, আমাদের টোটাল 4টি প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো, সে ভয়ানক দুর্লভ জিনিস, এখানে কোন বস্তুটাকে দুর্লভ বলা হয়েছে, যেই ব্যক্তি সন্ন্যাসী যেই হিমালয় থেকে এসেছিল জগদীশবাবুর বাড়িতে, তার পায়ের ধুলো পাওয়াটা ছিল অত্যন্ত দুর্লভ ব্যাপার। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু জগদীশবাবু বিভিন্ন একটা কৌশল অবলম্বন করে সে পায়ের ধুলো সংগ্রহ করেছিল, এখানে সেটার কথাই বলা হয়েছে। দেখো এখানে এগুলোই লেখা রয়েছে, তোমরা দেখে নিও। চলো, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কোন কথাটা শুনে, সে সে জানতো না, সে এটা যখন জেনেছিল যে তার নতুন মেশো মানে তার ছোট মাসির স্বামী, সে একজন সত্যিকারের লেখক, সেও গল্প লেখে, এটা জানার পরে তার তপনের চোখ বিস্ময়ে, মানে সে অবাক হয়ে তার চোখ কিন্তু মার্বেলের মতো হয়ে গিয়েছিল, এক্ষেত্রে এই কথাটাই দেখো লেখা রয়েছে। চলো নেক্সট, ওরা ভয়ে কাঠ হয়ে গেল, কেন ভয়ে কাঠ হয়েছিল, কারণ কুস্তি লড়তে গেছে, ইসাব, ইসাবের বাবা ইসাবকে একটা নতুন জামা তৈরি করে দিয়েছে, এবার ইসাব গেছে কুস্তি লড়তে, কুস্তি লড়ার সময় ইসাবের জামা কিন্তু ছিঁড়ে গিয়েছে, এবার সেই জামা, নতুন জামা প্রথম দিনে যেই ছিঁড়ে ফেলেছে, তো স্বাভাবিকভাবেই তার বাবা তাকে মারবে, তো এটার জন্যই কিন্তু এই ভয়েই কিন্তু এই নতুন জামা দেখো ছিঁড়ে যাওয়ায় ভয়ে অমৃত এবং ইসাবের দুজনেই কিন্তু ভয়ে কাঠ হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন দেখো, লোভটা সে সামলাইতে পারিল না, কোন লোভের কথা বলা হয়েছে, এখানে নদের চাঁদের খেলা করার সময় যে লোভ, এখানে যে সামলাতে না পেরে নদের চাঁদ তার স্ত্রীকে যে 5 পৃষ্ঠা ব্যাপী চিঠি লিখেছিল, সেগুলো কিন্তু একটা একটা করে ছিঁড়ে দুপুরে মুছড়ে জলে ফেলতে শুরু করেছিল। নেক্সট প্রশ্ন, কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে, এখানে কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে,
অপূর্ব যে পুলিশের লোক সেটা গিরিশ মহাপাত্র ভেবেছিল। এক্ষেত্রে কিন্তু সেটাই বলা হয়েছে যে গিরিশ মহাপাত্র কিন্তু এটা ভুল ভেবেছে, অপূর্ব কিন্তু কোনো পুলিশের লোক নয়। এই প্রসঙ্গে এই কথাটা বলা হয়েছে। নেক্সট দেখো পরের প্রশ্ন, 2-এর প্রথম প্রশ্ন, আমাদের পথ নেই আর। পথ না থাকার কারণ কি? কারণ আমাদের চারিদিকে রয়েছে মৃত্যু, চারিদিকে, কারণ আমাদের ডান পাশে ধস, বাঁয়ে গিরিখাত, মাথায় রয়েছে বোমারু, পায়ে রয়েছে কি হিমানির বাঁধ। তো আমরা কিভাবে বাঁচবো? আমাদের চতুর্দিকে মৃত্যু ফাঁদ কিন্তু ঘিরে রয়েছে, চারিদিকে যেদিকে এগোবো সেদিকে আমাদের মৃত্যু ভয় রয়েছে। তো সেটাই হচ্ছে আমার এখানে কারণ, পথ না থাকার কারণ। রক্তমুচি শুধু গানের গায়ে, এই কথাটির অর্থ কি? কারণ কবি মনে করেন যে হিংসা, যন্ত্রণা এবং রক্তপাত এই সবকিছুর মধ্যেই কিন্তু আমরা খুঁজে পাই কাকে? মুক্তির উপায় পাই শুধুমাত্র গানকে। এই গানই পারে, গান হচ্ছে অমলিন, গান পারে এই সমস্ত কিছুকে রক্ষা করতে, এই সমস্ত কিছু থেকে সবাইকে রক্ষা করতে। তো এটা হলো তার উত্তর। ঘুচাবো এই অপবাদ, কোন অপবাদের আশঙ্কা এখানে করা হয়েছে? এখানে শত্রুদল তার স্বর্ণলঙ্কাকে ঘিরে ফেলেছে, আর তখন মেঘনাদ মানে ইন্দ্রজিৎ সে কোথায় রয়েছে? সে প্রমোদ কাননে রয়েছে। কোথায়? বামাদল মাঝে। সে তখন বামাদল মাঝে প্রমোদ কাননে বিলাসিতায় মত্ত। এরপরে সে কিভাবে বলবে? সে তার যে একটা কর্তব্য রয়েছে, তার একটা দায়িত্ব রয়েছে, সে রাক্ষসরাজ রাবণের পুত্র, তার একটা সমস্ত কিছু কর্তব্য দায়িত্ব রয়েছে। এই বিষয়টাকেই তিনি অপবাদ বলে মনে করেছেন। কে মনে করেছেন? মেঘনাদ নিজেই এই বিষয়টাকে অপবাদ বলে মনে করেছেন। সেটাই বলছে যে এই অপবাদ আমি ঘুচাবো। চলো নেক্সট এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল বলতে কি বোঝানো হয়েছে? এখানে ইউরোপীয়দের কথা বলা হয়েছে, যারা সাম্রাজ্যবাদী ইউরোপীয়দের কথা বলা হয়েছে, যারা ছিল নিকৃষ্ট চেয়েও হিংস্র। নেক্সট সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক এনে ভাঙলো আগল। এখানে সিন্ধু পাড়ের সিংহদ্বার বলতে কি বোঝানো হয়েছে? এখানে সিন্ধু পাড়ের সিংহদ্বার বলতে সপ্ত সিন্ধুর তীরের যে আন্দামানের কারাগার রয়েছে না, সে কারাগারের ফটক অর্থাৎ এবং অন্তর্নিহিত অর্থে একটি অত্যাচারী সাম্রাজ্যবাদী শক্তির কঠিন প্রবেশদ্বারকে চিহ্নিত করেছে। এই গেল আমাদের 2-এর যে আমাদের কবিতা থেকে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর। এরপরে আসবো 2-এর দাগে 3-এ। 2-এর দাগে 3-এ আমাদের কিন্তু প্রবন্ধ থেকে রয়েছে 3টে প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো, দার্শনিক তাকেই বলি। কাকে বলা হয়? যে কিনা কানে কলম গুজে সারা দুনিয়া খুঁজে বেড়ান, এক্ষেত্রে তাকেই দার্শনিক বলা হয়েছে। এতে রচনা উৎকট হয়। লেখকের মতে রচনা উৎকট হয় কেন? কারণ অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন ও যথাযথ বাংলায় অনুবাদ করেন, মানে একই শব্দ যেটাকে একদম হুবহু বাংলায় অনুবাদ করার চেষ্টা। এতে কি হয়? বাংলার রচনা উৎকট হবে, এতেই রচনা উৎকট হয়। পরের প্রশ্ন দেখো, তবে এই বিপদ কি কারণে? এই বিপদ কারণ লেখক ছাড়া তার অফিসে কেউ কলম নিয়ে যেত না। একমাত্র সবাই তো টাইপরাইটারে লিখতো, কেউ কলম নিয়ে যেত না একমাত্র লেখক ছাড়া। যেদিন তিনি নিয়ে যেতে ভুলে যেতেন সেদিনই ছিল তার বিপদ। কারণ যাদের কাছে যে মানে এমনকি কারো কাছে যদি কলমও পাওয়া যেত সেটা ভালো না, সেটা ছিল ভোঁতা, মুখের কলমে লিখে লেখকের সুখ পেতেন না। সেজন্যই এখানে সেই বিপদের কথাই এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা কেমন হওয়া উচিত বলে লেখক মনে করেন? অত্যন্ত সহজ সরল এবং স্পষ্ট হওয়া উচিত বলে প্রাবন্ধিক একথা মনে করেন। চলে আসো 2-এর দাগে 4-এ। 2-এর দাগে 4-এ রয়েছে আমাদের গ্রামারের পোর্শন। প্রথম প্রশ্ন দেখো, অনুবাদ। এটাকে ব্যাসবাক্য সহ সমাস করলে কি হবে? অনুবাদ, অনুবাদ ব্যাসবাক্য সহ সমাস। এটা হচ্ছে আমাদের এটা উপসর্গ রয়েছে, তো এটা আমাদের অব্যয়ীভাব সমাস রয়েছে। তো বাদের পশ্চাৎ, বাদের পশ্চাৎ, তো এটাকে আমরা লিখে দেবো অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস। চল নেক্সট পরের প্রশ্ন দেখো, বলছে লুপ্ত কর্তা ভাববাচ্যের একটা উদাহরণ। মানে একটা ভাববাচ্য হবে কিন্তু সেখানে কর্তা লুপ্ত অবস্থায় থাকবে, তাহলে আমি লিখে দিতে পারি যে আশা হোক। আশা হোক, আমি এখানে বললাম না যে তোমার কথা, আমি এখানে কর্তাকে উজ্জ্ব রেখে দিলাম, আশা হোক। ঠিক আছে, চলো নেক্সট। নিম্নরেখ পদটির কারক বিভক্তি নির্ণয় করো। নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামে বাংলা বানানে চলবে। তো বানানের তলায় দাগ রয়েছে, এটা হবে আমার করণ কারক। এটা হচ্ছে আমার করণ কারক। করণ কারক কি বিভক্তি? করণ কারকে এ বিভক্তি, এ বিভক্তি। এ বিভক্তি। চলো নেক্সট,
আধুনিক ভাষাবিজ্ঞান অনুসারে বাক্য সংগঠনকে কয়টি ভাগে ভাগ করা হয়? দুটো ভাগে। একটা হচ্ছে আমরা ব্যবহার করি কি উদ্দেশ্য বিধেয়, আবার আমরা যদি এটাকেও ভাঙি যে ক্রিয়া বিশেষ্য, এই বিশেষ্য খণ্ড, বিশেষণ খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড, এরকমও ভাগ করা যায়, ক্রিয়া খণ্ড। ঠিক আছে, চলো নেক্সট। বলছে বিভক্তি আর নির্দেশকের একটা পার্থক্য লিখতে। কি হবে? নির্দেশককে আমরা কিভাবে চিনি? বচনকে আইডেন্টিফাই করতে চিনি, মানে সে নির্দেশক কি করে, এক বচন না বহু বচন সেটাকে চিনে, কিন্তু বিভক্তি সেটা করে না। তাহলে আমরা বলতে পারি বিভক্তি বচনকে চিহ্নিতকরণ করে না, নির্দেশক বচনকে চিহ্নিতকরণ করে। আরো উদাহরণ দাও। বিভক্তির উদাহরণ কি হবে? এ, তে, কে। আর নির্দেশকের উদাহরণ কি হবে? টি, টা, খানি, খানা, গুলো ইত্যাদি। ঠিক আছে, লিখে নিও তোমরা, আমরা লিখছি না। তারপরে দেখো, একাসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প, এটাকে জটিল বাক্যে পরিণত করতে হবে। তো কি লিখবো? আমি এখানে লিখবো, এটার উত্তরটা আমি এখানে লিখে দিই, 6 দাগের প্রশ্নের উত্তর। একাসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। যখন একাসনে লিখে ফেললো, দেখো লিখেছি যখন একাসনে বসলো তখন আস্ত একটা গল্প লিখে ফেললো। চলো নেক্সট, পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি রয়েছে? বলছে মুন্সিজি পত্র বাছাইতে লাগিলেন। মুন্সিজি পত্র বাছাইতে লাগিলেন, এটাকে কর্মবাচ্যে রূপান্তরিত করতে হবে। কি লিখবো? মুন্সিজি কি বলছে? মুন্সিজি পত্র বাছাইতে লাগিলেন, এটা 7 দাগের প্রশ্ন, এধারটাই লিখলাম। মুন্সিজি মুন্সিজির দ্বারা, কর্মবাচ্যে বলেছে তাহলে আমাকে দ্বারা দিয়ে আনতে হবে, তাই তো? তাহলে মুন্সিজির দ্বারা পত্র বাছা হইতে লাগিল, হইতে লাগিল। ঠিক আছে, মুন্সিজির দ্বারা পত্র বাছা হইতে লাগিল। নেক্সট, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি রয়েছে? বলছে মিথ্যেবাদী কোথাকার। এই বাক্যটিকে নির্দেশক বাক্যে পরিণত করতে হবে। নির্দেশক বাক্য কবাকে ভাগ করা যায়? একটা হ্যাঁ সূচক, একটা না সূচক। তো এই ক্ষেত্রে কি বলছে? বলছে মিথ্যেখাতি কোথাকার, এটা রয়েছে আমার বিস্ময় সূচকে। দেখো এক্সক্লেমেটরি সাইন রয়েছে, তো এটাকে আমাকে নির্দেশক বাক্যে পরিণত করতে হবে। তাহলে আমি লিখতে পারি যে তুমি একজন মিথ্যেবাদী। তাহলে আমি এটাকে লিখতে পারি যে এটা কত দাগের? 8 দাগের। এটা হয়ে যাচ্ছে আমাদের 8 দাগের। তুমি একজন, তুমি একজন মিথ্যেবাদী, মিথ্যেবাদী। চলো নেক্সট। নেক্সট বলছে পরের প্রশ্ন, দেখে আশ্চর্য বোধ হইলো, এটাকে কর্তৃবাচ্যে পরিণত করতে হবে। দেখে আশ্চর্য বোধ হলো, এটা কোথায় রয়েছে? এটা রয়েছে আমার ভাব বাচ্চে, এটা রয়েছে আমার ভাব বাচ্চে, এটাকে কিসে করতে হবে? কর্তৃবাচ্যে। তাহলে আমি লিখতে পারি যে দেখে আশ্চর্য বোধ হলো, আমি দেখে আশ্চর্য হলাম, এটা লিখতে পারি। তাহলে আমি এটা লিখবো যে দেখে আশ্চর্য হলাম, দেখে আশ্চর্য হলাম। নেক্সট, পরের প্রশ্ন দেখো, সমাধান। এটাকে কি বলছে? সমাধান। এটাকে ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখতে হবে। সব সমাধান কি হবে? সমাধান, এটাকে আমাকে বহুব্রীহি সমাস রয়েছে, অবধানের সহিত বর্তমান, অবধানের সহিত বর্তমান। এটা কি সমাস রয়েছে? এটা রয়েছে আমাদের সহার্থক বহুব্রীহি সমাস, এটা রয়েছে আমাদের সহার্থক বহুব্রীহি সমাস, সহার্থক বহুব্রীহি সমাস। সহার্থক অবধানের সহিত বর্তমান, এটা সহার্থক বহুব্রীহি সমাস। তাহলে এটা ছিল টোটাল গ্রামার। চলো নেক্সট। নেক্সট আমাদের 9 দাগে রয়েছে আমাদের বঙ্গানুবাদ। এটা একটা বঙ্গানুবাদ রয়েছে, এক্ষেত্রে কত নাম্বার রয়েছে? দেখো এই যে 4 নম্বর রয়েছে, 4 নম্বর। ঠিক আছে, তো এটা তোমরা লিখে দিয়েছি, তোমরা পড়ে নিও, আমি আর এটা পড়ছি না। ঠিক আছে, তো টোটাল তোমাদের আজকের ভিডিওতে প্রথম
সেট বাদে সেকেন্ড সেট মানে পেজ নম্বর আমাদের 3 এবং 6 এই দুটো সেট কিন্তু আমরা আলোচনা করলাম। কি কি আলোচনা করলাম? এমসিকিউ, ভিএসএকিউ এবং বঙ্গানুবাদ পুরোটাই আলোচনা করলাম। শুধু আলোচনাই করলাম না, একদম বুঝে বুঝে আলোচনা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিয়ে দিও। আর পরবর্তীকালে তোমাদের এই ভিডিওর প্রয়োজন আছে কিনা সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। তো চলো, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। আর যদি তুমি এই চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে কি করতে হবে? পরের ভিডিওগুলো পাওয়ার জন্য সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বটন রয়েছে ওটাকে অল করে রেখে দাও। তো চলো, ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা।